সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর AKM মতিনুর রহমান। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথিদের মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর দু একটির ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। মতিন ভাই, আপনি জানেন যে গুম কমিশন যতগুলো অভিযোগ 1850টি অভিযোগ জমা পড়েছিল, এর মধ্য থেকে 253টি অভিযোগের প্রমাণ পেয়েছে এবং গুম কমিশনের প্রধান আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে গুমের শিকার ব্যক্তিদের ভারতে পাঠিয়ে দেয়া হতো। এটি একটি বিষয় এবং ইরান এবং ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াচ্ছে, এরকম একেবারে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি সহ 6 দল, পক্ষে জামাত এবং এনসিপি, এটি একটি বিষয়। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং একটি সম্ভাব্য তারিখ ধরে ততই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভোটের আবহ তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভোটের এক ধরনের উচ্ছ্বাস দেখা দিয়েছে। মতিন ভাই, আমরা শুরুতেই গুম কমিশনের এই প্রতিবেদনটি ধরে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে খুবই একটা সেন্সিটিভ ইস্যু গুম কমিশন এবং গুম হওয়ার ঘটনাটি। দেখুন, আপনি জানেন যে আসলে এই গুমটা শুধুমাত্র একটা দিন হয়েছে তা না, এটা ধারাবাহিকভাবে দীর্ঘ 17 বছরে যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তাদেরকে ফ্যাসিস্ট সরকার গুম করেছে বিভিন্ন কায়দায় এবং অনেককে হত্যা করেছে এবং তাদের অনেকগুলো ট্রেস পাওয়া যায় এবং সেটির ধারাবাহিকতা আয়নাঘর প্রতিষ্ঠা করেছে। তো আমরা জানি যে আমাদের বিগত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকারকে টিকে রাখার ক্ষেত্রে আমাদের প্রতিবেশীর একটি বৃহৎ রাষ্ট্র যেটি সরাসরি তাকে সহযোগিতা করেছে। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে এটি আমি এখানে দুটা পয়েন্টে বলতে চাই। যারা গুম হয়েছে তাদের পরিবার একটা মানবেতর জীবনযাপন করছে এবং তারা পরিবার থেকে অনেক পরিবার হয়তো আমরা খোঁজও জানি না। এটা খুবই দুঃখজনক, যেটি আসলে একটি সভ্য সমাজে এবং আমরা বলি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এটি কখনোই প্রত্যাশিত নয়। এটি একটি আইএমএ জাহালিগের যুগকেও তারা ছাড়িয়ে গেছে। আরেকটু হচ্ছে যে কমিশন হয়েছে, এই কমিশন যে রিপোর্ট দিয়েছে, আমার বিশ্বাস রাখতে চাই, আশাবাদী হতে চাই যে এটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা বিচার হতে হবে। এবং এই বিচারটি দুইটা কারণে, একটু হচ্ছে তার পরিবারটার মধ্যে একটা শান্তি শৃঙ্খলা এবং তাদের ভিতরে একটা সান্ত্বনা, আরেকটু হচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনাটি না ঘটে। সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটি যে অনেক গুম হওয়া ব্যক্তি আজও ফেরেনি, যেমন কুমিল্লার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহ আরো অনেকেই ফেরেনি এখনো। তো তাদের ব্যাপারে তাদের অভিযোগগুলো তদন্ত করে আসলে কিভাবে এর সুরাহা কি? এটা আসলে দুটো জিনিস এখানে রাষ্ট্র সুরাহা করা উচিত। সেটি হচ্ছে যারা গুম হয়েছে, যাদের এখন লাশ খুঁজে পাওয়া যায় না, এতদিন পর্যন্ত যেহেতু খুঁজে পাওয়া যায় না, সঙ্গত করে আপনি ধরে নিতে পারেন যে আসলে তাদেরকে আর খুঁজে কখনো পাওয়া যাবে না। সেক্ষেত্রে তার পরিবারকে রাষ্ট্রীয় পক্ষ থেকে এক ধরনের মানে কি বলে যে এক ধরনের সাপোর্ট দেয়া, সাপোর্ট বলতে আমি তার পরিবার যদি অসহায় থাকে তাদেরকে রাষ্ট্র পিক করা। কিন্তু আপনি জানেন যে গুম হওয়া ব্যক্তিরা কিন্তু তাদের সম্পদের যে মালিকানা আছে এবং তাদের বিশেষ করে এই গুম হওয়া ব্যক্তিদের ব্যাংক হিসাবের যে যদি কিছু থেকে থাকে সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত কেউ টাচ করতে পারছে না বা ব্যবহার করতে পারছে না, সম্পদ বন্টন হচ্ছে না, অনেক কিছু আটকে আছে। সে বিষয়গুলো কি মীমাংসা হবে এর মাধ্যমে? আমি মনে করি যে রাষ্ট্র এই জায়গাতে খুব সিরিয়াসলি তাদেরকে অ্যাড্রেস করা উচিত। আর গুমের সাথে যারা যুক্ত এবং তাদেরকে আইডেন্টিফাই করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি রাষ্ট্র পক্ষ থেকে না হয়। মানে দৃষ্টান্ত বলতে দৃষ্টান্ত শব্দটি আমরা ব্যবহার করি, কিন্তু দৃষ্টান্ত আসলে কোনটি? মানে কোন দৃষ্টান্ত কি আজ পর্যন্ত স্থাপিত করতে পেরেছে স্বাধীন বাংলাদেশ? সেটি অতীতে হয় নাই আমি মনে করি। এবং সেটি যে আগামী দিনে এই যে জুলাইয়ের স্পিরিট, যেটা যে প্রত্যাশা, সেটি যদি আপনি না করেন তাহলে রাষ্ট্রের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস এবং রাষ্ট্রের সাথে জনগণের যে চুক্তি বা এক ধরনের ট্রিয়েটি, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আমি বিশ্বাস করতে চাই, আমি আশাবাদী একদিন মানুষ। আমি মনে করি অন্যায় হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং অন্যায়কারী যিনি, সেই দৃষ্টান্তমূলক বিচারটা কেমন হতে পারে? আপনি যদি বিচারক হতেন,
আপনি যদি ভিকটিম পরিবারের একজন সদস্য হতেন তাহলে আপনি কেমন প্রত্যাশা করতেন এবং বিচারক হলে কেমন বিচার আমাদের বিদ্যমান যে আইন, সে আইন দ্বারা যদি আপনি এই ভিকটিম মানে যারা গুমের সাথে সরাসরি জড়িত তাদের যদি আপনি বিচার করতে চান তাহলে একটা দীর্ঘসূত্রিতায় চলে যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই গুমের সাথে যারা জড়িত তাদের জন্য একটি আইন সংস্কার করে যাতে তাদের মানে জনগণের সামনে যারা বুঝতে পারে যারা এই গুমের সাথে ইনভলভ ছিল তাদের দৃষ্টান্ত বলতে আমি এটা মিন করছি যে জনগণ যাতে জানে বিচারটা হয়েছে, যাতে এই কাজে অন্যরা কেউ ভবিষ্যতে উৎসাহিত না হয়, অন্য কোনো না দেখায়, সাহস না করে। এক্স্যাক্টলি সেটাই আমি বলার চেষ্টা করছি। জি, কমিশনে মোট 1850টি অভিযোগ জমা পড়েছে, এর মধ্যে 253টির প্রমাণ পেয়েছে। বাকি অভিযোগগুলো কি তাহলে হারিয়ে যাবে? দেখুন, আসলে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গুমগুলো করা হয়েছে এটি সত্য যে একটি ধরুন যে সংক্ষুব্ধ ব্যক্তির সাথে সংক্ষুব্ধ ব্যক্তির একটি ঘটনা ঘটতে পারে, কিন্তু রাষ্ট্রযন্ত্র যখন সরাসরি গুমের সাথে যুক্ত থাকে এবং বিগত দিনে যেটা হয়েছে এটা অনেক ক্ষেত্রে আপনি হয়তো সুনির্দিষ্ট প্রমাণ আপনি নাও পেতে পারেন, পাওয়ার যেটি রিপোর্টে আসছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যেগুলো রিপোর্টে প্রমাণিত হয়েছে বা যেগুলো রিপোর্ট জনসমক্ষে আসছে বা গভর্নমেন্টের কাছে আসছে সেটির যদি আপনি নতুন আইন প্রণয়ন করে যদি এটা বিচার কার্যটি করেন তাহলে যাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারেন না বা যাদের তথ্য এখনো আসে নাই তাদের আত্মাটা অ্যাটলিস্ট শান্তি পাবে যে অ্যাটলিস্ট কিছু মানুষের বিচার হয়েছে এবং তাদের পরিবার হয়তো সান্ত্বনা পাবে। যদি প্রমাণ পাওয়া সম্ভব হতো সেটির নাম তো গুম হতো না। না, আমি সেই জায়গাতে আসছি, সেটি হচ্ছে দেখুন আসলে সবগুলো প্রমাণ আপনি আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট, পাওয়া যাবে না। আমি মানুষটা তো হারিয়ে গেছে, হ্যাঁ মানুষটা হারিয়ে গেছে এবং এই মানুষটা যে হারিয়ে গেছে এটা যে কোনো ভাবে তাকে সাহায্য করুন না কেন আসলে তার রিপ্লেসমেন্ট আপনি অন্য কিছুতে করতে পারবেন না, এটা তার পরিবারে জানবেন যে আসলে কতটা ক্ষতি তাদের হয়েছে। কিন্তু পাশাপাশি এটি যে গুম যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে গুম কথাটা কিন্তু আসতো না। যারা গুম হয়েছে বা যে তথ্যগুলো আসছে এটি যে খুব পরিকল্পিতভাবে করা হয়েছে সেটা কিন্তু এবং খুব দক্ষ একটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কাজটি করেছে, যেটা খুবই দুঃখজনক। আপনি রাষ্ট্রযন্ত্র বলছেন, তাহলে ওই সময় যারা দায়িত্বরত ছিল এটি তো বের করা খুব কঠিন কোনো কাজ না যদি রাষ্ট্র চায়। এখন সেটি আমার মনে হয় যে বর্তমান যে সরকার, এই সরকার যে ম্যান্ডেটটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, আমি তো মনে করি যে এই সরকারটি অত্যন্ত শক্তিশালী একটি সরকার। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি এই জায়গায় দুঃখের সাথে বলতে চাই, অনেক শক্তিশালী সমর্থনপুষ্ট সরকার হলেও আসলে সরকারের কার্যক্রমটা অনেকটা দুর্বল আমার কাছে মনে হয়। কারণ যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করতে গিয়ে সরকার মনে হয় যে তার যে রাষ্ট্রীয় যে অ্যাপারেটাসগুলো এখনো সেভাবে প্রয়োগ করতে পারছে না। এর প্রধানতম কারণ অনেকগুলোর মধ্যে আমি মনে করি যে বর্তমান যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা রয়েছে এবং যারা এখনো পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় আসীন রয়েছেন এরা কিন্তু পূর্বাপর ফ্যাসিস্ট সরকারের অংশ, এখন কিন্তু আপনি কিন্তু সেখান থেকে তাদেরকে রিমুভ করতে পারেন নাই এবং সে কারণে কিছুটা কিছুটা বিড়ম্বনা এখানে থাকতে পারে। আপনার কি মনে হয় যে সবগুলো না হলেও অধিকাংশ গুম বিচারের মুখ দেখবে? আমি আশাবাদী, আমি আশাবাদী হতে চাই এবং আমি মনে করি আমরা কিন্তু বরাবর আশাবাদী হতে চাই, কিন্তু আশা করা ছাড়া তো আশা করতে পারি, আমরা আশা করব এবং এই আশা একজন নাগরিক হিসেবে আশা কেন, নিশ্চয়তা কেন পান না? এটি রাষ্ট্রযন্ত্রকে যখন আপনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন তখন আসলে সামগ্রিকভাবে তো রাষ্ট্রের যারা মালিক তারা তো সেখান থেকে বঞ্চিত হবেই, সেখানে তো ইনজাস্টিসটি প্রতিষ্ঠিত হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলি, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের সবসময় আপনি দেখবেন যে কিছু মানুষ হয়তো এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি থাকে এবং পর্দার অন্তরায় যে লোকগুলো রাষ্ট্রের জন্য ভূমিকা রাখে তারা সবসময় কিন্তু নিগৃহীত থাকে। আমার বিশ্বাস আগামী দিনে যে রাষ্ট্রটি গঠিত হবে, নতুন আগামী যে নির্বাচন, যেটা হয়তো আপনি প্রশ্ন করবেন আমাকে, সেখানে যে রাষ্ট্রটি গঠিত হবে, যে সরকারটি গঠিত হবে, আমার বিশ্বাস সে সরকারটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণ তাদেরকে নির্বাচন করবে। জনগণ কবে নিশ্চিত হতে পারবে? আসলে আশাবাদ শব্দটি বাদ দিয়ে নিশ্চিত শব্দটি কবে ব্যবহার? দেখুন, আসলে বাংলাদেশ তো আসলে অনেকগুলো ধারাবাহিক বিড়ম্বনার মধ্য দিয়ে কিন্তু পর্যন্ত এসেছে। আপনি 1971 মুক্তিযুদ্ধের পরে আপনি হঠাৎ করে 2 বছরের মাথায় বাংলাদেশ যে মুখ থুবড়ে পড়বে এটা তো কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু সেটা আমরা দেখেছি। এবং তার পরবর্তীতে আপনি দেখবেন যে 75 সালে নতুন করে যখন বাংলাদেশ একটা আলোকিত জায়গায় আসলো, তখন যে মানুষটি বাংলাদেশের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জীবনীর একটা অংশ বলতে গেলে অনেক সময় লাগবে। এই 3 বছর 3.5 বছরের মাথায় বাংলাদেশকে একটি স্বনির্ভর শুধু নয়, একটা বিশ্বের মানচিত্রে একটা স্বচ্ছ
রাষ্ট্র হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কিন্তু তাকেও কিন্তু আমরা হারিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমরা যখনই কোনো মানুষকে পেয়েছি, আশার আলো দেখেছি, যার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাকে কিন্তু আমরা হারিয়েছি, এবং সেটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা তাকে হারিয়েছি। কিন্তু এইভাবে হোঁচট খেতে খেতে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সেখানে আমি মনে করি যে আমাদের হয়তো অনেকগুলো দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির কিছু পরিবর্তন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জনগণের যে গ্যাপ থাকে, সেই গ্যাপটার সমন্বয় করে আরো কাছাকাছি আসার সংস্কৃতি আমার মনে হয় রাজনীতি এবং রাজনৈতিক দলের ভিতরেও আসলে প্রচলন করতে হবে। আর জাতীয় ইস্যুগুলো নিয়ে, কমন কিছু ইস্যুগুলো নিয়ে আমাদের মনে হয় যে প্রত্যেকের ঐক্যমতে আসা উচিত। জি, বর্তমান যে বাস্তবতা, রাজনৈতিক যে বাস্তবতা, এই বাস্তবতার উপরে ভর করে আপনি আগামী দিনের নিশ্চিত মানবাধিকার, মৌলিক অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার যে একটা আকাঙ্ক্ষা আমাদের আছে, নাগরিকদের আছে, সেই আকাঙ্ক্ষা কি পূরণ হবে? যে সবগুলো নিশ্চিত শব্দটি আমরা বলতে পারবো, রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সেই সম্পর্ক বিদ্যমান আছে বা তৈরি হচ্ছে? আমি প্রথম থেকেই কিন্তু আশাবাদী কথাটাই বলেছি, কিন্তু আমি এই জায়গাতে একটু হতাশার কিছু জায়গা বলবো। দেখুন, 5 অগাস্ট যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তার অনেক আগে থেকেই, মানে একেবারে তার শুরু থেকেই যদি দেখেন, তাহলে শুরু থেকে সে ফ্যাসিস্ট হয়েছে এটা আমি বলবো না, অ্যাটলিস্ট আমি ধরে নিতে পারি যে 2011 সালের পর থেকে সে ফ্যাসিস্ট চরিত্রের দিকে সে ধাবিত হয়েছে। এবং এটি নিয়ে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার, সে কিন্তু দীর্ঘদিন যাবৎ এটা আন্দোলন করেছে, অপরাপর অন্যান্য রাজনৈতিক দলে সেখানে আন্দোলন করেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে 5 অগাস্টে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা মূল স্টিমে ছিল, কিন্তু নেপথ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু অতপ্রতভাবে জড়িত ছিল। আমরা আশার আলো দেখেছিলাম, শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু এরপরে আমরা যেটা দেখেছি কিছু হতাশার জায়গা। সেটি হচ্ছে এরকম, আমি এই জায়গায় উল্লেখ করতে চাই, আপনি দেখবেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর এই একটা রাজনৈতিক দল গঠন হয়েছিল, সেটা জাতীয় সমাজতান্ত্রিক দল। এবং এই জাতীয় সমাজতান্ত্রিক দল কিন্তু তখন আপনি দেখবেন যে শিক্ষিত এবং ইয়াং গ্রুপের একটা সন্নিবেশ ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তারা এই রাজনৈতিক দল গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের ভীতি তৈরি করলো, এক ধরনের সন্ত্রাস তৈরি করলো, চাঁদাবাজি শুরু করলো, এবং মানুষকে নির্বিচারে তাদের উপর অত্যাচার, মানে নিপীড়ন তারা চালিয়েছে। ফলে এই দলটি কিন্তু বাংলাদেশে আজকে বিলীন হয়েছে। 5ই অগাস্টের যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে ফসলটা, এইটা একটা পর্ব, এবং এর পরবর্তীতে যখন আপনি এই শিক্ষার্থীরাই নতুন একটা রাজনৈতিক দল গঠন করেন, এনসিপি, আপনি দেখবেন তাদের কার্যক্রমগুলো কিন্তু আমি 1971 সালে এই জাতীয় সমাজতান্ত্রিক দল যে গঠন হয়েছিল ওই কার্যক্রম মিলাতে চাই। কি কারণে আমরা কিন্তু তাদেরকে নিয়ে আশাবাদী ছিলাম যে একটা তরুণ প্রজন্ম রাজনীতিতে অনুপ্রবেশ হবে এবং তারা রাজনীতির গতি প্রকৃতিগুলো ইতিবাচকভাবে পরিবর্তন ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে মুষ্টিমেয় কিছু ব্যক্তি এই জুলাই আন্দোলনটাকে তারা ক্যাপচার করে, ক্যাপিটালাইজ করে তারা কিন্তু অনেক ধরনের করাপশনের সাথে জড়িত। আপনি কয়েকদিন আগে দেখবেন যে একটা টর্চার সেল বের হয়েছে যেখানে এই এনসিপির লোকজনের সাথে জড়িত। আপনি রূপায়ণ সেন্টারের কথা আমি গতকাল কয়েকটা জায়গায় জেনেছি যে আপনার শত শত কোটি টাকার সেখানে লেনদেন হয়। এবং দুর্ভাগ্য হচ্ছে দেখেন বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে মেলাইন করার জন্য কিন্তু কিছু নেগেটিভ ন্যারেটিভ তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে হয়তো একটা হাটের ইজারাদার দখল হয়েছে, এটিকে আপনি হাইলাইট করছেন, একটা ন্যারেটিভ তৈরি করছেন, কিন্তু যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয় সেটা কিন্তু ন্যারেটিভ আপনি তৈরি করছেন না। ফলে অনেক বড় বড় ক্রাইমগুলো আমরা পর্দার অন্তরে রেখে দিই, ছোট ছোট বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে নিজেদের ভিতরে এক ধরনের অনৈক্য তৈরি করি, যেটা ফাইনালি আমাদের যে মূল লক্ষ্য রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র কাঠামোর ভেতরে যাতে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারি, সেই ঐক্য এবং সংহতি বিনষ্ট করার ক্ষেত্রে কিন্তু কিছু লোক এখানে জড়িত থাকে। ফলে আমি মনে করি অতীত সরকার কিছু লোক হয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের বড় একটা অংশ কিন্তু এখনো রয়েছে বাংলাদেশের ভেতরে প্রশাসন এবং বিভিন্ন জায়গায়, এবং তারা পার্শ্ববর্তী দেশেই কিন্তু আশ্রয় নিয়েছে। সুতরাং তাদের ছত্র ছায় একটি গ্রুপ এই বাংলাদেশকে অস্থিতিশীল করা, এবং এর সাথে আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু আমার দুঃখজনক হলেও সত্য যে এর সাথে হয়তো অপরাপর কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী হয়তো এর সাথে জড়িত, যারা চায় না যে বাংলাদেশ একটা স্বাভাবিক এবং সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হোক। সুতরাং আমি মনে করি এই জায়গাতে আমি এই কথা বলেই শেষ করতে চাই, সেটি হচ্ছে যে কোনো মৌলিক বিষয়ে রাষ্ট্র মৌলিক স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের স্বার্থে
এবং আমাদের মনে হয় ঐক্যমত এবং ঐক্যবদ্ধ হয়ে আমার মনে হয় যে সামনের দিকে আমাদের এগোনো উচিত, কারণ ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি না বাস্তবতায় করা। কি মতিন ভাই ঐক্য প্রতিষ্ঠা হবে ফাইনালি? আমি বিশ্বাস করি সেটা প্রতিষ্ঠিত হবে। এবং ইতিমধ্যেই তো আমি এই জায়গাতে একটু হাইলাইট করতে চাই, দেখুন 13 তারিখে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎটি, এটি আপনি নিজেও জানেন, আমিও একজন নাগরিক হিসেবে জানি, বাংলাদেশের মানুষের ভিতরে যে এক ধরনের শঙ্কা ছিল, এক ধরনের অস্বস্তি ছিল, এটি কিন্তু 13 তারিখের পরে একটা স্বাভাবিক ভাবে প্রত্যেকটি মানুষ এই জিনিসটি নিয়েছেন। কি কারণে? এটি সত্য, এটি যদিও এটা নিয়ে অনেকে বলেছেন যে লন্ডনে কেন মিটিং হবে, এটা নিয়ে সমালোচনা হতে পারে, এবং সমালোচনাটা হয়তো যারা করছেন তারা হয়তো তাদের নিজস্ব দলের ব্যানারে অথবা নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে করতে পারেন। সেটি আমি মনে করি ডেমোক্রেসিতে এভাবেই ডেমোক্রেসি বিকশিত হয়, আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে। সুতরাং আমি এর ভেতর থেকে যেটা আমি পেয়েছি সেটি হচ্ছে একটা বৃহৎ জিনিস পেয়েছি, যেটি হয়তো আমরা একটা নির্বাচনী আবহাওয়ার দিকে যাচ্ছে বাংলাদেশ। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি রাস্তাঘাটে, পথে এবং বিভিন্ন মিডিয়াতে যে প্রত্যেকটি মানুষ জনগণের কাছে মানে তারা উপস্থিত হচ্ছেন এবং জনগণের কাছে তারা যাওয়ার চেষ্টা করছেন, জনগণের সমর্থন আদায় করার চেষ্টা করছেন। আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি, এটি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, বড় এই সেন্সে আমি বলছি যে যেহেতু তার জনসমর্থন অনেক বেশি এবং তার মানে প্রচুর সমর্থক নেতা নেত্রী সবাই আছে, তার দায়িত্ব কিন্তু অনেক বেশি। সুতরাং আমি মনে করি যে বিএনপির রাজনীতির সাথে যারা যুক্ত, সেটি কর্মী হোক অথবা সমর্থক হোক না কেন, বিএনপির প্রধান যিনি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্পিচ, যেটা আমরা 5 তারিখের পরে আমরা দেখেছি, এবং জনাব তারেক রহমান প্রতিনিয়ত প্রত্যেকটি সময় তার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো মনে হয় তৃণমূল পর্যায়ের বিএনপির সকল নেতাকর্মীদের অনুসরণ করা উচিত। তাদের বক্তব্যের ভিতরে কোনো বিভেদ নাই, তাদের বক্তব্যের ভিতরে কোনো বৈরিতা নাই, তাদের বক্তব্যের ভিতরে সুস্পষ্টভাবে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে দেশটি আসলে আমাদের সবার। সুতরাং সেই দেশটাকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে আরো অনেক উদার হতে হবে, আমাদের ভেতরে কোনো দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না, এবং আমাদের মাধ্যমে যাতে সাধারণ জনগণ কখনোই এটি মনে করতে না পারে যে আমরা আসলে তাদের জন্য আতঙ্ক, এটি না করে বরং এটি প্রমাণ করা উচিত জনগণের কাছে গিয়ে জনগণের আস্থা অর্জন করে জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে যাতে তারা নির্বাচিত হতে পারেন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মূল মন্ত্র ছিল। জি, ধন্যবাদ মতিনুর রহমান। আমরাও বিশ্বাস করি আসলে নেতা নয়, জননেতা হয়ে উঠতে হবে সকল দলের নেতাদেরকে, যারা এই মুহূর্তে গণতন্ত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাঠে ঘাটে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। তারা যেন নেতা না হয়ে জননেতা হন, জনগণকেই যেন গুরুত্ব দেন এবং জনগণের মুক্তির লক্ষ্যেই যেন তাদের এই লড়াই হয়। এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটের জায়গাটি এটি, যে সবার আগে সব বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।